প্রশ্নকর্তা, মহারাজ, আপনি আমার সামনে বসে আছেন আর আমি এখানে আপনার চরণের পাশে। আমাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? কোনো মৌলিক পার্থক্য নেই। তবুও নিশ্চয়ই কোনো বাস্তব পার্থক্য আছে। আমি আপনার কাছে আসি, আপনি আমার কাছে আসেন না, কারণ আপনি পার্থক্য কল্পনা করেন। আপনি শ্রেষ্ঠ মানুষের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়ান। আপনিও তো একজন শ্রেষ্ঠ মানুষ। আপনি সত্যকে জানার দাবি করেন, যেখানে আমি করি না। আমি কি আপনাকে কখনো বলেছি যে আপনি জানেন না এবং তাই আপনি নিকৃষ্ট? যারা এই ধরনের বিভেদ সৃষ্টি করেছে তাদেরকেই তা প্রমাণ করতে দিন। আপনি যা জানেন না, আমি তা জানার দাবি করি না। সত্যি বলতে, আমি আপনার চেয়ে অনেক কম জানি। আপনার কথাগুলো প্রজ্ঞাপূর্ণ, আপনার আচরণ মহৎ, আপনার কৃপা সর্বশক্তিমান। আমি এই সবের কিছুই জানি না এবং আপনারও আমার মধ্যে কোনো পার্থক্য দেখি না। আপনার জীবনের মতো আমার জীবনও কতগুলো ঘটনার ধারাবাহিকতা মাত্র। পার্থক্য শুধু এই যে আমি অনাসক্ত এবং আমি এই চলমান দৃশ্যকে একটি চলমান দৃশ্য হিসেবেই দেখি, যেখানে আপনি বিষয়গুলোকে আঁকড়ে ধরেন এবং সেগুলোর সাথেই চলেন। কি আপনাকে এতটা নিষ্পৃহ করে তুলল? বিশেষ কিছু নয়, কেবল এমনটা ঘটেছিল যে আমি আমার গুরুর ওপর বিশ্বাস রেখেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমি আমার নিজ সত্তা ছাড়া আর কিছুই নই এবং আমি তাকে বিশ্বাস করেছিলাম। তাকে বিশ্বাস করে আমি সেই অনুযায়ী আচরণ শুরু করলাম এবং যা আমি নই বা আমার নয় সেগুলোর প্রতি যত্ন নেওয়া ছেড়ে দিলাম। আপনি কেন আপনার গুরুকে পূর্ণ বিশ্বাস করার মতো ভাগ্যবান ছিলেন, যেখানে আমাদের বিশ্বাস কেবল নামমাত্র এবং মৌখিক? কে বলতে পারে? এটি এভাবেই ঘটেছিল। কোনো কারণ বা যুক্তি ছাড়াই সব ঘটে যায় এবং শেষ পর্যন্ত এতে কি যায় আসে যে কে কি? আমার সম্পর্কে আপনার উচ্চ ধারণা কেবল আপনারই ব্যক্তিগত মত। যে কোনো মুহূর্তে আপনি তা বদলে ফেলতে পারেন। মতামতের ওপর কেন এত গুরুত্ব দেবেন, এমনকি আপনার নিজের মতামতের ওপরও? তবুও আপনি আলাদা। আপনার মন সবসময় শান্ত এবং আনন্দময় মনে হয়, আর আপনার চারপাশে অলৌকিক ঘটনা ঘটে। আমি অলৌকিক ঘটনা সম্পর্কে কিছুই জানি না এবং আমি ভাবি যে প্রকৃতি তার নিয়মের ব্যতিক্রম হতে দেয় কিনা, যদি না আমরা একমত হই যে সবকিছুই এক একটি অলৌকিক ঘটনা। আমার মনের কথা বলতে গেলে তেমন কিছুর কোনো অস্তিত্ব নেই, কেবল চেতনা আছে যার মধ্যে সব কিছু ঘটে। এটি অত্যন্ত স্পষ্ট এবং প্রত্যেকের অভিজ্ঞতার মধ্যেই রয়েছে। আপনি কেবল যথেষ্ট মনোযোগ দিয়ে দেখেন না, ভালো করে দেখুন এবং আমি যা দেখি তা দেখুন। আপনি কি দেখেন? আমি যা দেখি তা আপনিও এখানে এবং এখনই দেখতে পারেন, কিন্তু আপনার মনোযোগের কেন্দ্রবিন্দু ভুল দিকে। আপনি আপনার নিজ সত্তার প্রতি কোনো মনোযোগ দেন না। আপনার মন সর্বদা বস্তু, মানুষ এবং ধারণার সাথে থাকে, কখনো নিজের সত্তার সাথে নয়। নিজের সত্তাকে কেন্দ্রে আনুন, নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হন। দেখুন আপনি কিভাবে কাজ করেন। আপনার কাজের উদ্দেশ্য এবং ফলাফলগুলো লক্ষ্য করুন। অসাবধানতাবশত নিজের চারপাশে যে কারাগার গড়ে তুলেছেন তা পর্যবেক্ষণ করুন। আপনি যা নন তা জানার মাধ্যমে আপনি নিজের সত্তাকে চিনতে পারবেন। নিজের সত্তায় ফেরার পথ হল প্রত্যাখ্যান এবং বর্জনের মধ্য দিয়ে। একটি বিষয় নিশ্চিত, যা বাস্তব তা কাল্পনিক নয়। এটি মনের তৈরি কোনো বস্তু নয়। এমনকি আমি আছি এই বোধটিও নিরবিচ্ছিন্ন নয়, যদিও এটি একটি কার্যকর নির্দেশক। এই অনুভূতিটি দেখায় কোথায় খুঁজতে হবে, কিন্তু কি খুঁজতে হবে তা দেখায় না। শুধু এটিকে একবার ভালোভাবে লক্ষ্য করুন। একবার যখন আপনি নিশ্চিত হবেন যে নিজের সম্পর্কে আমি আছি ছাড়া আর কিছুই সত্যভাবে বলতে পারেন না এবং যা কিছুর দিকেই নির্দেশ করা যায় তার কোনোটিই আপনার নিজ সত্তা হতে পারে না, তখন আমি আছির প্রয়োজন ফুরিয়ে যায়। আপনি কি তা ভাষায় প্রকাশ করার কোনো ইচ্ছা আপনার আর থাকে না। আপনার যা দরকার তা হলো নিজেকে সংজ্ঞায়িত করার প্রবণতা থেকে মুক্তি পাওয়া। সমস্ত সংজ্ঞা কেবল আপনার শরীর এবং তার বহিঃপ্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য। একবার শরীরের প্রতি এই মোহ চলে গেলে আপনি স্বতঃস্ফূর্তভাবে এবং অনায়াসে আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। আমাদের মধ্যে একমাত্র পার্থক্য হলো আমি আমার স্বাভাবিক অবস্থা সম্পর্কে সচেতন, যেখানে আপনি বিভ্রান্ত। ঠিক যেমন সোনা দিয়ে তৈরি অলংকারের ধূলিকণা সদৃশ সোনার উপর বাড়তি কোনো সুবিধা নেই যদি না মন তাকে তেমন করে দেখে, তেমনি আমরা সত্তার দিক থেকে এক। আমরা কেবল বাহ্যিক রূপেই ভিন্ন। আমরা এটি আবিষ্কার করতে পারি আন্তরিক হয়ে, অনুসন্ধান করে, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে প্রশ্ন করে এবং এই আবিষ্কারের পেছনে নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে।